আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের ধারাবাহিক যে কন্টেন্টগুলো আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের চ্যানেলে, সেই চ্যানেলের কন্টেন্টগুলোর মধ্যে ডিএসসি ইন্ডেক্স এবং আপনাদের পছন্দের বা আপনাদের জিজ্ঞাসার যদি কোনো শেয়ারগুলো থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করার, ব্যাখ্যা করার চেষ্টা করি। তো প্রথমে গতদিন যেটা বলেছিলাম সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু কন্টিনিউয়েশন করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। গতদিনে আমাদের কিছু পজিটিভ ছিল এবং আজকে আরেকটু বড় হয়ে 34 পয়েন্ট আমাদের পজিটিভ এসছে, যেটা আমরা এখান থেকে ইন্ডিকেট করতে পারছি। ঠিক সাথে আমি বলেছিলাম আমাদের ভ্যালুগুলো দেখতে হবে, ভলিউমটার ট্রেড এবং ট্রেড অনুযায়ী আমাদের যে ভলিউমটা বাড়ছে সেই ভলিউমটা আদৌ বাড়ছে কিনা এবং সেই অনুযায়ী আমাদের মানি ফ্লোর অবস্থাটা কি। গতদিন 350 আগে পিছে আমাদের মোটামুটি 400 লেভেলটা টাচ করেছিল। সো আজকেও 400 কোটি টাকার ধারে কাছে এসছে এবং 422 কোটি টাকা 422 কোটি 74 লাখ টাকার ট্রেড হয়েছে সারাদিনে। এবং লক্ষণীয় বিষয় যেটা, গতদিন যেমন অনেকটা পজিটিভ হয়ে বেশ খানিকটা নেগেটিভ এসেছিল, দেন আবার পজিটিভ এসছে, বাট ওভারঅল আজকে মার্কেটের শুরু 10টা থেকে এবং দুপুরবেলা পর্যন্ত ঠিক চমৎকার ভাবে সে তার পজিটিভনেসটাই ধরে রাখার চেষ্টা করে এবং ধরে রাখছে, এবং মাঝখানে একটু ফল করার পরও সেটা ঠিক দুপুরবেলা থেকে আবার সে অটোমেটিক্যালি তার আগের পজিশনটা হোল্ড করে এবং সে একটু সুন্দর পজিশন নিয়ে নেয়। তো এই সবকিছুর আলোকে যদি আমরা একটু চার্ট অ্যানালাইসিসে যাই যে আমাদের ডিএসসি ইন্ডেক্সটার অবস্থা কি, সেই ইন্ডেক্সটার অবস্থা যদি একটু কল্পনা করি তাহলে একটু দেখা যায়, কল্পনা না মানে চোখের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার 5075 যেই লেভেলটা ছিল সেই লেভেলটাতে সে চমৎকার ভাবে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে এবং একটু একটু করে ভলিউমও বাড়ে এবং অন্যান্য ইন্ডিকেটর যেগুলো আমরা গতদিন আপনাদেরকে বলেছিলাম নিজেদের মতো করে সাজিয়ে নেওয়া, স্টক স্টিক, অ্যারন, ম্যাকডি, আরএসআই, মানি ফ্লো প্রত্যেকটাই আমাকে পজিটিভনেস দেখাচ্ছে যে এখান থেকে সে হোল্ড করে যাচ্ছে। তো এইটাকে আমি একটু ফার্দার একটু ডিটেলস বিশ্লেষণ করার জন্য অ্যামি ব্রোকারটা আমি একটু আপনাদের সাথে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। অ্যামি ব্রোকারটা থেকে ইন্ট্রোডিউস করলে যেটা হবে, এখানে নতুন কিছু কনসেপ্ট আমরা এখান থেকে পাবো। তো অ্যামি ব্রোকারের প্রথমেই যে জিনিসটা দেখছেন এখানে হাইক্যান এসিড যে চার্ট প্যানেলটা আছে সেটা, এটা নর্মালি আমরা যে ক্যান্ডেল গুলো ইউজ করি সেগুলো না, এটা জাপানিজ ক্যান্ডেল একটা হাইক্যান এসি, আপনারা হয়তো চার্ট প্যানেল থেকে স্টক নাও বা অন্যান্য গুলোর অপশন গুলো থেকে দেখতে পাবেন। সেখানে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এই পিক পয়েন্ট গুলোকে অ্যাভারেজ এবং ইন এ শর্ট আমরা খুব সহজে এটাকে ডাউন ট্রেন্ড কিংবা এটাকে এখন নিউট্রাল পজিশন কিংবা আপ ট্রেন্ড খুব সহজে এটাকে ইন্ডিকেট করা যায়। এখানে দেখেন আমাদের ডিএসসি ইন্ডেক্সের একটা 3টা পার্ট খুব সুন্দর করে দেওয়া আছে। নাম্বার 1 একটা লেভেল দেওয়া আছে 6093, আরেকটা লেভেল দেওয়া আছে 5862 এবং আরেকটা লেভেল দেওয়া আছে 5525। তার মানে নিয়ারেস্ট আমার যে 3টা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন আছে সেই 3টা লাইন হচ্ছে এটা, এবং বর্তমানে আমাদের রেজিস্ট্যান্স আমাদের যে সাপোর্ট জোনটা আছে সেটা হলো 5100 5127 এই লেভেলটাতে। এই লেভেলটাতে ক্যান্ডেলটা একটু খেয়াল করলে দেখবেন ক্যান্ডেলটা হোয়াইট হচ্ছে, দ্যাট মিনস আমাকে পরপর যে দুটো ক্যান্ডেল আমাকে জাস্ট লাইক এই জায়গাগুলোকে যদি একটু বিশ্লেষণ করেন, প্রথমে একটা ডাউন ট্রেন্ড থাকে লাল, তারপরে সেটা নিউট্রাল পজিশন আছে, সেখান থেকে সে পজিশন হোল্ড করার চেষ্টা করে, দেন যদি মার্কেটের ভ্যালু এবং মানি ফ্লো এন্ড আরএসআই এন্ড আদার্স অল দ্য প্যারামিটারস যদি পজিটিভ থাকে দেন সে গ্রিন ক্যান্ডেল আপ ট্রেন্ড করে। তো গ্রিন ক্যান্ডেল এখনো আসেনি, সো স্টিল সে একটা বেসলাইন কন্টিনিউয়েশন আসছে। সবচেয়ে ভালো যে পয়েন্টে এসছে সেটা হলো পরপর দুদিন আমাদের ঈদের আগের লাস্ট দুটো কর্মদিবস ছিল, সেই দুটো কর্মদিবসেই আমাদের মার্কেট ছিল পজিটিভ। এটা একটা খুবই ভেরি গুড মানে আমাদের ক্ষেত্রে ইন্ডিকেশন, কিন্তু এই ইন্ডিকেশনটাতেই আমরা আপ ট্রেন্ডে যেতে পারবো কিনা বা যেতে যাওয়ার সমস্ত প্যারামিটারস ওকে হয়েছে কিনা সেটা আসলে আমাদের ঈদের পরের মার্কেটটা খুললেই টের পাওয়া যাবে। কিন্তু এখানে একটা দেখার বিষয় সেটা হলো লাস্টের দুদিন আমরা যদি সেল বাই করতাম, সেই ক্ষেত্রে বাই করলে তো করতেই পারেন, ইনভেস্টেড জন্য সারা বছরই আপনার জন্য ওপেন, কিন্তু যদি সেল করতাম সেক্ষেত্রে টাকাটা তোলা
আমাদের ঈদের আগে যেত না। এখন এই যে পজিটিভনেসটা এসছে সেটা কি আসলে সেল করে লাভ হতো না বা আমি টাকাটা তুলতে পারছি না ঈদের আগে সেজন্য, নাকি আসলেই মার্কেটটা সে একটা গুড ভাইব পেলো এবং এই ভাইবে আমরা একটু আপ ট্রেন্ড দেখতে পাবো কিছুটা পথ, সেটা আসলে নির্ভর করবে আগামী কর্মদিবসগুলোতে মার্কেট কিভাবে পারফর্ম করে তার উপর। ঠিক একইভাবে ছোট্ট করে মুভিং অ্যাভারেজ বা আদার্স ক্রাইটেরিয়া গুলো দেখলেও একই জিনিস আমরা দেখতে পাই। আমাদের এখানে আলী ভাই একটা খুব সুন্দর একটা মেসেজ দিয়েছেন। আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে আমরা একটু যদি আপনারা আপনাদের পছন্দের শেয়ার বা কোনো অ্যানালাইসিস বা কোনো কাইন্ড অফ ইনফরমেশন আপনারা শেয়ার করতে চান নির্দ্বিধায় কমেন্ট বক্সে করবেন। তো উনি ইজেন সম্পর্কে জানতে চেয়েছেন, তো আমরা ফার্দার ইজেনটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। এখানে ডিএসসি ইন্ডেক্সের আপাতত আমাদের দেখার যে বিষয়টা সেটা হচ্ছে ডিএসসি ইন্ডেক্স থেকে আমরা যে জিনিসটাকে দেখতে পেলাম, সে একটা সাপোর্ট পেয়েছে এবং সাপোর্টটা নিয়ে সে একটা আপ ট্রেন্ড দিচ্ছে, বাট কনফার্মেশন বা কন্টিনিউয়েশন হবে কিনা সেটা আসলে নির্ভর করবে আরো কয়েকটা কর্মদিবস পরে। অ্যাটলিস্ট আমি একটু সেফ সাইড বা আমি একটু ওটাকে কি বলে আমার পুঁজিটাকে নিরাপদ রাখার জন্য আমি যে পদ্ধতিটা ফলো করি সেটা হচ্ছে অবশ্যই আমার যেই সাপোর্ট জোনে আমার ইন্ডেক্স আছে সেখানে আমার পার্সোনালি পছন্দের যে স্ক্রিপ্টটাতে আমি ইনভেস্ট করতে চাচ্ছি সেই ইনভেস্টেড স্ক্রিপ্টটা আপ ট্রেন্ড ফলো করছে কিনা। যদি আপ ট্রেন্ড ফলো করে এবং একটা সাপোর্ট জোনে থাকে তাহলেই আপনি ওই জায়গাটাতে কিছুটা পয়সা আপনি ইনভেস্ট করতে পারেন, বাট পুরোটা না। কারণ আমি সবসময় বলেছি অলওয়েজ ইউ শুড হ্যাভ সাম ব্যাকআপ প্ল্যান বিকজ ইউর ইনভেস্টমেন্ট ইজ ভেরি মাচ ক্রুশিয়াল ইন দ্য ডাউন ট্রেন্ড মার্কেট। সো মার্কেট অনুযায়ী আপনাকে ইনভেস্টমেন্টে আসতে হবে প্রফিটটাকে চেক করার জন্য। সো ফার্দার আমরা ডিএসসি নিয়ে কথা না বলে আমরা একটু সামনে ইজেন নিয়ে কথা বলি, বিকজ ডিএসসি ইন্ডেক্সটা ওভারঅল পুরো একটা মার্কেটের প্রতিচ্ছবি যেটার উপরে আসলে আমার আপনার হাতের পরিমাণটা অনেক কম। তো আমি পার্সোনালি যদি একটা পার্টিকুলার স্ক্রিপ্ট চয়েস করি সেই স্ক্রিপ্টটাকে কিভাবে চয়েস করি এবং আমার যে শেয়ার সিলেকশন পদ্ধতিটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এতে যদি আপনাদের কারো একটু উপকার হয় বা আপনারা যদি এর থেকে কিছু শিক্ষা নিয়ে থাকতে পারেন তাহলেই আসলে আমার এই ভিডিওটা সার্থকতা। তো ইজেন সম্পর্কে আমরা যদি একটু বলি, একদম তার বেস লাইনটা আমি একটু ছোট করে নেই। তার বেস লাইনটা ছিল 30 টাকার লেভেলে, যেখান থেকে সে একটা আপ ট্রেন্ড দেয় 53 টাকা পর্যন্ত, দেন কারেকশন লেভেল করে। সো সাপোর্ট করার জন্য বা কেনার জন্য সবচেয়ে বেস্ট পলিসি কোনটা ছিল? আমার মতে সবচেয়ে বেস্ট পলিসি ছিল 35 টাকা 34 টাকার এই লেভেলটা। কেন? বিকজ এইখানে যখন 30 টাকায় শেয়ারটা ছিল, শেয়ারটা অ্যাকুমুলেশন জোনে আরো বেশি দিন থাকবে নাকি সে আপ ট্রেন্ডে যাবে আপনি কনফার্মেশন পাচ্ছিলেন না। আমার পদ্ধতিটা হচ্ছে যেখানে বটম লেভেলটাকে সে সেটেলমেন্ট করে এবং ওখানে যখন সে একটু স্ট্রেংথ গেইন করে তারপরে যে সে যখন একটা ছোট্ট মুভমেন্ট দিয়ে আপ ট্রেন্ডে যায় সেই আপ ট্রেন্ডের সাপোর্ট লাইনে আমি ইনভেস্টটা করি। এখান থেকে 30 টাকার উপরে যখন আপনার একটা আপ ট্রেন্ডে 34 টাকা আসলো এবং আমি এখানে দেখতেই পাচ্ছি 34 টাকার লেভেলে খুব সুন্দর একটা সাপোর্ট জোনও ক্রিয়েট করা ছিল। সো সাপোর্ট জোন যখন এখানে ক্রিয়েট করা আছে, এই সাপোর্ট জোনটা হচ্ছে এই যে আমার 33 টাকা 34 টাকার এই লেভেলটা। এখানে 3টা ক্যান্ডেলের বটম দেখেন, এখানে কিছু আছে। সো পারফেক্টলি আমার একটা জায়গায় আমি সেটেলমেন্টে আসলাম 34 টাকায়। এখান থেকে আমি স্টপ লসটা কোথায় সেট করে রেখেছিলাম? আমি স্টপ লস সেট করে রেখেছিলাম 30 টাকায়। কেন? 33 থেকে 30 এর মাঝখানে 3 টাকার গ্যাপ, দেন আমি প্রফিট যতখানি আমার আপ ট্রেন্ডে আসা যায় বা ডাউন ট্রেন্ডে যাবে দেন আমি অ্যাভারেজ করব, বেরিয়ে যাব, আদার্স বা বাকি যে ক্রাইটেরিয়া গুলো থাকে। তো এই যে আমি 34 টাকা ইনভেস্ট করলাম, দেন সে টোটালি চলে গেল 53 টাকা পর্যন্ত। এখন যারা 53 টাকায় সেল করেননি বা আপনারা যারা ইনভেস্ট করে রেখেছেন বা আপনারা যারা সেল করে নিয়েছেন প্রফিট টেক করেছেন, তারা তো আলহামদুলিল্লাহ প্রফিট টেক করে ফেলেছেন অলমোস্ট 90%। তার মানে আপনাদের পুঁজিটা খুব চমৎকার ভাবে নিরাপদ জায়গায় চলে এসেছে। ধরে নেন কেউ এখান থেকে আরেকটু ইনভেস্ট করার জায়গাটা এখানে আমরা ধরতে পারিনি এবং আমরা পরবর্তীতে 43, 44, 45 টাকার এই লেভেলটাতে এসে ইনভেস্ট করেছে। দেন হয়তো একটা আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ডে আমরা এখানে সেল করি নাই এবং মার্কেটটা লাগাতার পড়ছে, কারেকশন দিচ্ছে এবং কারেকশন দিয়ে নেমে চলে আসছে। যখনই কারেকশন লেভেলটা আসবে তখনই আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে ফিবো রিট্রেসমেন্ট। ফিবো রিট্রেসমেন্টটা কোথা থেকে কোথা পর্যন্ত আপনাকে সেট করতে হবে?
একদম বটম থেকে টপ পর্যন্ত আপনাকে ধরলেই আপনাকে ফিবো রিট্রেসমেন্টের জায়গাগুলো দেখিয়ে দেবে, যেখানে এখানে দেখা যাচ্ছে 61.8%, যেটা আমাদের গোল্ডেন রেশিও জোন। সেই গোল্ডেন রেশিও জোনটা ছিল 40 টাকা, 40 টাকার লেভেলটাতে সে সাপোর্ট নিতে পারে নাই, একটা দিন নিয়েছিল, ভলিউম কিছু গেইন করার চেষ্টা করেছিল, গেইনটা করে সে আবার অটোমেটিক্যালি সেলার প্রেসারে সে ফল করে এবং পরবর্তীতে আবার একটু গেইন করে, আবার একটু ফল করে। তার মানে এই গোল্ডেন রেশিও এবং 78.6% এর যে কারেকশন লেভেল, এই দুটা কারেকশন লেভেলে ইজিএমটা ঘুরপাক খাচ্ছে। এতটা ডাউন ট্রেন্ড অপশনেও কিন্তু সে তার যে বাই সেন্টিমেন্ট, সেই ভাইভটা কিন্তু সে এখনো ধরে রাখছে। এই ধরে রাখার পিছনেই আসলে এখান থেকে একটু আশার আলো জাগায় যে সে এতটা কারেকশন করেছে কিন্তু তারপরেও একেবারে জিরো, দ্যাট মিনস 30 টাকা এবং আরো নিচে যদি 28 টাকা 29 টাকার এই লেভেলটাতে টাচ করে ফেলার কথা ছিল, কিন্তু টাচগুলো করেনি। প্রত্যেকটা ক্যান্ডেল একটু খেয়াল করলে দেখবেন নেগেটিভ ক্যান্ডেলের থেকে পজিটিভ ক্যান্ডেলটা একটু হলেও বেশি। সো এখানে এবং আপনার মুভিং অ্যাভারেজে এখন পর্যন্ত সে টাচ লেভেলে আছে। মুভিং অ্যাভারেজ থেকে সে দুটো ক্যান্ডেল যদি পজিটিভ শো করে, সো অটোমেটিক্যালি এখান থেকে আপ ট্রেন্ড একটা ছোটখাটো একটা প্রফিট লেভেল আপনি অবভিয়াসলি আশা করতে পারেন। এখন কথা হচ্ছে, যারা উপরে কিনেছেন তারা যদি অ্যাভারেজ করতে চান তাহলে কোথায় অ্যাভারেজ করবেন? অ্যাভারেজ করার উপরে যদি আপনার কেনা থাকে, উপরে কেনা, দ্যাট মিনস 45-50 এই লেভেলটাতে কেনা, তাহলে অবশ্যই আপনার অ্যাভারেজের জায়গা হচ্ছে তার নিয়ারেস্ট সুইং লেভেলের, যেখানটাতে নিয়ারেস্ট সুইং লেভেলের 78% সবচেয়ে বেস্ট জায়গা 35 টাকার 30 পয়সা, এই লেভেলটাতে যদি আপনি কিনতে পারেন আবার নতুন করে ইনভেস্ট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেস্ট। যেই পরিমাণ অ্যামাউন্ট আপনি কিনেছিলেন আপনার উপরে, ঠিক সমপরিমাণ অ্যামাউন্ট আপনি নিচেও কিনবেন, তাহলে দুটোর অ্যাভারেজ হয়ে আপনি অলমোস্ট 40 টাকার এই লেভেলটা পাবেন এবং এখান থেকে যখন সে আপ ট্রেন্ড করবে অটোমেটিক্যালি এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এটা হতে পারে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি হতে পারে, যারা আরো বেশি, যাদের কাছে ফ্রি ক্যাশ আছে বা যারা আরো বেশি পরিমাণ ইনভেস্ট করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারা যখন নিচে থেকে সাউন্ড করে নিচে থেকে সাপোর্ট নিয়ে সে যখন উপরের দিকে ওঠা শুরু করবে এবং পরপর দুটো বা তিনটা ক্যান্ডেল সাথে ভলিউম এবং আদার্স ক্রাইটেরিয়া যেই অনুযায়ী আপনাদের শেয়ারগুলোকে চেক করেন আপনারা, সেগুলোর উপরে যদি আপনি বেস করে দেখেন যে হ্যাঁ এটা এখন খুব সুন্দর একটা সাপোর্ট জোনে পেয়ে গেছে এবং এখান থেকে আমার আপ ট্রেন্ড নিশ্চিত, তাহলে আপনি ওখানে আরেকটু বেশি ডবল পরিমাণ, সাপোজ আপনি কিনেছিলেন 100 শেয়ার এখানে 50 টাকায়, তার মানে আপনার 5000 টাকা ছিল আপনি এখানে ইনভেস্ট করেছেন, তাহলে এখন আপনি 200 শেয়ার কিনবেন, দ্যাট মিনস 10,000 টাকা ইনভেস্ট করবেন এবং কিনবেন আপনি 35 টাকার লেভেলে। তাহলে যেই জিনিসটা হবে, আপনার অ্যাভারেজ প্রাইস অনেকখানি নেমে আপনার 40-এরও নিচে 37-38 টাকার লেভেলে চলে আসবে। তো এই যে চলে আসাটা নির্ভর করবে আপনার উপরে, ফ্রি অফ ক্যাশ। আমি বারবার বলছি, যেহেতু আপনাকে পরামর্শ বা কোনো একটা সাজেশন দেওয়ার জন্য যে ব্যক্তির পোর্টফোলিও জানতে হয়, সেই ব্যক্তির ফ্রি ক্যাশ কি পরিমাণ আছে, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি এবং তার মেন্টালিটি কি, সে কি খুব দ্রুত মার্কেট থেকে বেরিয়ে যেতে চাচ্ছে এই স্ক্রিপ্টটা থেকে, নাকি সে আবার নিয়ারেস্ট সুইং পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছে, নাকি সে লম্বা লং টার্ম 1 বছরের জন্য ইনভেস্ট করতে চাচ্ছে, এইটা টোটালি ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়ালস ক্যারেক্টার্স। আপনারা প্রত্যেকটা আমাদের ইনভেস্টর তাদের নিজেদের পদ্ধতি অনুযায়ী তারা ট্রেড করে, ইনভেস্ট করে। সো সেই জিনিসগুলো তাদের উপরেই ছেড়ে দেওয়া উচিত এবং যদি আপনারা ওগুলো ডিটেলস আলোচনা আমার সাথে করতে চান তাহলে অবশ্যই কমেন্টে একটু উল্লেখ করবেন। সেই ক্ষেত্রে আপনার অনুযায়ী আমি আপনাকে পারফেক্ট সাজেশনটা দিতে পারবো, যেটা আমি আমার অন্যান্য পোর্টফোলিও ম্যানেজ করার সময় আমার অন্য ক্লায়েন্টদেরকে আমি দিয়ে থাকি। তো এই জিনিসগুলো যখন আপনি মেনটেন করবেন তখনই কিন্তু আপনি একটু সুন্দর জায়গা থেকে আপনি প্রফিট করতে পারবেন। বারবার একটা কথাই বলছি, ডাউন ট্রেন্ড মার্কেটে কারা ইনভেস্ট করে? ডাউন ট্রেন্ড মার্কেটে ইনভেস্ট করে যারা একটু রিস্ক পছন্দ করে অথবা যারা উপরে কিনে আটকে গেছেন, যারা বের হতে পারছেন না, যারা সেফ সাইড বা একদম নিরাপদ ইনভেস্টমেন্ট চান, তাদের জন্য অবভিয়াসলি ডাউন মার্কেট না, তাদের জন্য আপ ট্রেন্ড মার্কেট অথবা অ্যাট লিস্ট সাইডওয়েজ মার্কেটে হচ্ছে ইনভেস্টমেন্টের জায়গা। সো আপনি রিস্ক নিতে চান না রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে চান, নাকি আপনি একেবারেই সেফ সাইডে থাকতে চান, এটাও নির্ভর করবে আপনার উপর। আমার আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্যটাই ছিল, আমরা 10 জন ইনভেস্টর যদি এক জায়গায় আসি, 10 জন ইনভেস্টরের চিন্তাই হবে 10 রকম।
তাহলে 10 জনই যদি ইজেন এই কোম্পানিটা কিনতে চান, 10 জনকে একই পদ্ধতিতে কিনবেন? অবশ্যই না, 10 জনের পদ্ধতিটাও আলাদা হবে। কেউ নিটিং করবেন, কেউ স্কাল্পিং করবেন, যদিও স্কাল্পিং এর একটা মূল ধারণা থাকে যেদিন কিনবো সেদিনই বিক্রি করার একটা প্রসেস, এবং আমাদের দেশে ওইটা এখনো আমরা শুরু করতে পারিনি, শর্ট সেল বাই সেলের অপশনটা। সো ওটা হয়তো বা নিয়ারেস্ট আরো 1-1.5 বছরের মধ্যে আমরা পেয়ে যাব। বাট স্কাল্পিং এর মূল কনসেপ্টটা হচ্ছে যে পরিমাণ শেয়ার আপনার কেনা আছে তার অ্যাটলিস্ট 3 থেকে 4 গুণ যখন কারেকশন লেভেলের একটা লম্বা সুইংয়ে আপনার একদম লোয়ার লোর লাস্ট বটম লাইন সেখানে এসে আপনি কিনবেন, এবং কেনার সাথে সাথে উইদিন ভেরি শর্টেস্ট টাইম ওটা যতক্ষণে পারফেক্টলি সেল করার দরকার তখন আপনি সেল করে দিবেন। সেল করে দিলে T3 টাইম বা ধরে নেন 3 দিনের দিন আপনার ম্যাচিউর হলো, সেল করে দিলেন, সেই ক্ষেত্রে যেটা হলো 50 এবং অ্যাভারেজ হয়ে গেল মনে করেন 30। আপনার যে পরিমাণ ট্রিপল বা ফোর্থ টাইম কিনেছেন তাতে আপনার অ্যাভারেজ হয়ে গেছে 32 টাকা 31 টাকা। ইনিশিয়ালি আপনি খুব দ্রুত সহকারে এই শেয়ারের এই প্রফিটটাকে আপনি টেক করতে পারেন বা আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন। কাদের জন্য? যাদের কাছে হিউজ বা অ্যাটলিস্ট ওভার স্যাচুরেটেড আপনার ফ্রি অফ ক্যাশ থাকে। বাট মোস্ট অফ দ্য আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী, আমাদের মোস্ট অফ দ্য কেসেস আমাদের কাছে এক্সেস মানি থাকে না। সো আমাদের জন্য যেটা বেস্ট পলিসি সেটা হলো অ্যাভারেজ এন্ড মিটিং। সো অ্যাভারেজ এবং মিটিং এটাও আবার আলাদা আলাদা দুটো প্রসেস। কার জন্য কোনটা সেটাই যে বললামই, আপনাকে যদি পোর্টফোলিও বা অ্যাটলিস্ট আপনার অ্যাটিটিউড আমি না জানি তাহলে আসলে ফুল সাজেশন দেওয়া সম্ভব না। তো যেটা সম্ভব সেটা হচ্ছে ইন জেনারেল একটা প্রসেস। ইন জেনারেল প্রসেসটাই আমি আপনাকে বললাম। যদি আপনার অ্যাভারেজ, যেটা আমাদের মূল কনসেপ্ট হচ্ছে গোল্ডেন রেশিও 40 টাকা, সো আমি 40 টাকাকে যদি বেস লাইন ধরি, 40 টাকার উপরে যদি আপনার শেয়ার কেনা থাকে তার মানে অবশ্যই আপনি 35 টাকা 34 টাকা এই লেভেলটা মানে নিয়ারেস্ট লোয়ার লোর সুইংটা পর্যন্ত ওয়েট করবেন। ওখানে ওয়েট করে এসে আপনি অ্যাভারেজ করা শুরু করবেন যেন আপনি 40 টাকা 42 টাকার লেভেলে আপনি আসলেই শেয়ারটা থেকে বেরোতে পারেন, অথবা যদি তখন মুভমেন্ট পেয়ে যায়, যতক্ষণ মুভমেন্ট থাকবে ততক্ষণ আপনি বের করতে পারবেন। এবং যেখানে আপনি যদি 35 টাকা লেভেলে যদি ইনভেস্ট করেন, মাথায় মাস্ট আপনাকে রাখতে হবে 33 টাকা থেকে 32 টাকার লেভেলে আপনাকে স্টপ লস সেট করতে হবে। কারণ যে পরিমাণ টার্গেট আপনি করবেন সামনে অ্যাচিভ করার টার্গেট প্রাইস, তার অ্যাটলিস্ট আপনাকে 4 টাইমস মানে 2 টাইমস তো বটেই, 4 টাইমস হলে বেশি ভালো। সো সাপোজ আপনি মনে করেন 35 টাকায় কিনলে আপনি এখান থেকে 8 টাকা লাভ করতে চাচ্ছেন, 43-44 টাকায় আপনি বেরিয়ে যাবেন। তার মানে এখানে 8 টাকা যদি লাভ করেন তার মানে আপনি ন্যূনতম আপনার স্টপ লসটা ধরে নেবেন 2 থেকে 3 টাকা। তার মানে আপনি 3 গুণ প্রফিট বা 3 গুণ রিওয়ার্ড রেশিও না রাখলে এটার জন্য পারফেক্ট আপনার বিজনেস প্ল্যানটা দাঁড়াবে না। এটা একটা ইন জেনারেল একটা প্রসেস। সো এইভাবে আপনি যদি শেয়ারগুলোকে গুছিয়ে নিতে পারেন অবশ্যই আপনি প্রফিট এখান থেকে টেক করতে পারবেন। আরেকটা যে জিনিসগুলো গত 2 দিন ধরে আমরা ছোট ছোট করে একটু আলোচনা করার চেষ্টা করছিলাম, যে শেয়ারগুলো নিয়ে যে কোন শেয়ারগুলো আমাদের কেনা উচিত কোনগুলো না কেনা উচিত, সেখানে আমার একটা শেয়ারের কথা আমরা ইন জেনারেল কথা বলেছিলাম, আলিফের কথা। সো আলিফেরই কন্টিনিউয়েশনটা দিচ্ছি যেন বোঝার ক্ষেত্রে আপনাদের সবার জন্য সুবিধা হয়। আর ভিডিওটা তো আমি বলেছি এটা টোটালি এডুকেশনাল পারপাস, এবং এই ভিডিওটা থেকে এবং আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও থেকে আমার শুধু এতটুকুই চাওয়া যে কারো যদি একটা লাইনেরও উপকার হয় এটুকুই আমার সার্থকতা। আর যাদের কাছে মনে হয় যে আমার এই ভিডিও কন্টেন্ট বা আমার কথাগুলো কোনো গুরুত্ব বহন করে না বা আপনার জন্য সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না, তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করবো আমার ভিডিওগুলো না দেখার জন্য। খামাখা আপনার এত মূল্যবান সময় আপনি আমার এই ভিডিও দেখে কেন নষ্ট করবেন? আর যদি আপনি একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার কমেন্টগুলো বা আপনার এক্স্যাক্টলি আপনি শেয়ার মার্কেট নিয়ে কি ভাবছেন, আপনার শেয়ারগুলো নিয়ে যখন আপনি কথা বলবেন সেই কমেন্টগুলো সেই অপশনগুলো থেকে আরেকজন ভাইয়া আরেকজন আপু একটু হলেও উপকৃত হবে। এটাই আসলে মানে শেয়ারিং অফ নলেজ। যদি আপনি শেয়ার করতে থাকেন তাহলে জিনিসগুলো অটোমেটিক্যালি কারো না কারো উপকার আসবে। 5.5 লক্ষ কোটি টাকার মার্কেট, আমার আপনার সর্বোচ্চ চেষ্টা করার পরও আপনার মুনাফা আমার পকেটে আসবে না, আমার মুনাফাও আপনি নিতে পারবেন না। যার যার মুনাফা আমরা তার পকেটেই নিতে পারবো। মাঝখান থেকে শেয়ারিং নলেজটা যদি করা থাকে
আপনিও কিছু লাভবান হন, আমিও কিছু লাভবান হই। আবার যেই কমতিটুকু আছে সেটা আমি আপনার কাছ থেকে শিখে নিই, আপনার যেটুকু কমতি আছে সেটা আপনি আমার কাছ থেকে শিখে নেন। দ্যাটস দ্য পয়েন্ট। এইটুকুই হচ্ছে আমাদের এই ভিডিও কন্টেন্ট গুলো বানানোর মূল উদ্দেশ্য। সো এআইএল নিয়ে যেটা বলছিলাম, যেটা আপ ট্রেন্ডে আমরা ইনভেস্ট করার জন্য আমরা পছন্দ করি, এবং যেন নিয়ারেস্ট সাপোর্ট লাইন ভেবেছিলাম আমরা 114 টাকা। সো 114 টাকার কাছে আসেনি, 115 টাকা এসছে এবং অটোমেটিক্যালি সে আবার প্রাইস হাই করেছে। আজকের দিনটার ক্যান্ডেলটা দেখেন, আজকের দিনটার ক্যান্ডেলটা অলমোস্ট একটা হ্যাঙ্গিং ম্যানের মতো করেছে এবং গত দিনের ভলিউমের থেকে আজকের ভলিউম বেড়েছে। আজকেও কিন্তু প্রাইসটা অনেকটা নেমে এসেছিল। যারা কন্টিনিউয়াস মনিটরিং এ ছিলেন আজকের এই শেয়ারটা নিয়ে, তারা কিন্তু বেশ ভালো একটা মানে ভয় পেয়ে গিয়েছিলেন যে অলরেডি এটা নেমে কি আবার এই 114 টাকাও ক্রস করে যায় বা 114 টাকার নিচে নেমে আসে কিনা। কিন্তু যে পরিমাণ নেমেছিল সেলাররা, বায়ার বাইং সেন্টিমেন্ট এতটা বেশি ছিল যে বায়াররা অটোমেটিক্যালি সেটাকে আপ করে এবং আলটিমেটলি ক্লোজ করেছে 120 টাকায়। তো এই ক্লোজ করার পরে যে জিনিসটা হয় সেটা হলো যে অটোমেটিক্যালি আমার এই শেয়ারটা কিন্তু এখনো তার আপ ট্রেন্ড বজায় রাখার একটা খুব সুন্দর একটা মানে সেন্টিমেন্ট ক্রিয়েট করে আছে। সো ফার্দার সেটা পরবর্তীতে 124, 25, 130 টাকার লেভেলে যাবে কিনা সেটা আসলে আমরা পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবো, বাট স্টিল ইটস কোয়াইট গুড। সেম টু সেম লাভেলোর ক্ষেত্রেও বলি, এটা নিয়েও আমরা একটু বলেছিলাম যে লাভেলোর ব্যবস্থাটা কি ছিল। লাভেলোটার জন্য যে সাপোর্ট জোনটা আমরা সিলেক্ট করেছিলাম 81 টাকা, এবং পরবর্তীতে এই লেভেলটার টাচ করেনি, কিন্তু এখান থেকে ইনভেস্টার এসছে। সো যারা 81-82 টাকা লেভেলে এখানে ইনভেস্ট করেছে তারা তো স্টিল প্রফিটে আছে, বাট তারপরেও এখানে একটু আবার দোলাচাল মুখের মানে আমাদের মনের ভিতরে একটু দোলাচাল ক্রিয়েট করছে, এরকম যে এটা তো আপ ট্রেন্ডের ডবল বড় টপ ক্রিয়েট করার কথা ছিল 100 টাকা, তা তো হচ্ছে না, বরঞ্চ আবার আজকে একটা বড় একটা মাইনাস এসছে এবং ক্যান্ডেলটাও অলমোস্ট আমার ভলিউমটাও আগের দিনের ভলিউমের প্রায় সমান। তো এখানে তাহলে আমাদের করণীয় কি? এখানে করণীয় একটাই সহজ পদ্ধতি, সেটা হচ্ছে আমরা যারা 81-82-83 টাকা ইনভেস্ট করেছি তাদের জন্য তো অলরেডি আমাদের নিয়ারেস্ট সাপোর্ট লাইন ছিল 78-79 টাকা। সো এই স্টপ লস পর্যন্ত ওয়েট করতে পারেন, অথবা যারা সেফ সাইডে থাকতে পছন্দ করেন তাদের জন্য মানে একটা ছোট টিপস যেটা, সেটা হলো আজকে যেহেতু 3% কমেছে, তার মানে কালকে মানে নেক্সট কালকে মানে আমি বলতে চাচ্ছি নেক্সট ওয়ার্কিং ডেতে যদি আমাদের এটা ক্লোজ করেছে 89 টাকায়, এখান থেকে যদি নেমে চলে আসে 86-87 টাকার দিকে, তার মানে এবং ওখানেই দিন শেষে হোল্ড করে, তার মানে বুঝতেই হবে যে এখানে অবস্থা এই শেয়ারটার জন্য নিয়ারেস্ট সে হয়তো বা আবার 81-82 টাকার এই লেভেলটাতে চলে আসবে। সো চলে আসা পর্যন্ত তাহলে লস টেক করার থেকে বরঞ্চ অল্প 2-4 টাকা যা প্রফিট আছে সেই প্রফিটটা টেক করা ভালো, অথবা একটু ওয়েট করা যে আমি ঠিক আছে চেক করে দেখি এখান থেকেও আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে কিনা। কারণ এখন পর্যন্ত সে কিন্তু তার মুভিং অ্যাভারেজকে প্রপারলি সাপোর্ট করেছে এবং সেখান থেকেই বারবার ঘুরে ঘুরে সে তার আপ ট্রেন্ডের ফাইনেস্ট যেই টিউনিং চ্যানেলটা আছে সেই টিউনিং চ্যানেলে যাওয়ার একটা টেন্ডেন্সি বিল্ড আপ করছে। সো ইন জেনারেল এইটুকু হচ্ছে কথা। ওই যে কথাটা বললাম যে তারা স্টপ লস এখানে ছোট্ট করে এখানে টেক করবে কিনা, কিংবা অল্প প্রফিটের জন্যই তারা তাদের পুঁজিটা কমপ্লিট করে ফুললি ম্যাচিউর করে নিবে, নাকি আরেকটু ওয়েট করবে ঘুরে যাওয়ার জন্য। যারা 3 দিনের জন্য ট্রেড করতে চায়, যারা 3 মাসের জন্য ট্রেড করতে চায়, দুজনের মেন্টালিটি বা দুজনের ট্রেডিং স্ট্র্যাটেজি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি একরকম হবে না। সো এই ব্যাপারগুলোই আসলে আমাদেরকে একটু বুঝতে হবে, এবং ওই জিনিসগুলো যদি বুঝতে পারি, সাথে যদি আমাদের প্রপার বিনিয়োগ শিক্ষাটা থাকে, বিনিয়োগ জ্ঞান থাকে, প্রত্যেকটা ক্যান্ডেল একটা করে গল্প বলে, সেই ক্যান্ডেল গুলো যদি আমরা বুঝতে পারি এবং তার অনুযায়ী আমাদের ইন্ডিকেটর গুলো সেট করতে পারি, আমাদের কাছ থেকে এই মার্কেটে, এই খারাপ মার্কেটেও ন্যূনতম হলেও কিছু প্রফিট আপনি অবভিয়াসলি গেইন করতে পারবেন। চারিদিকে যত হতাশার কথা শুনি, আসলে এত হতাশ না হয়ে বরঞ্চ আমরা হতাশাটাকে যদি শক্তি রূপে কাজ করতে পারি এবং ওই কাজটাকে আমরা আমাদের মার্কেটে প্রতিফলন ঘটাতে পারি, তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আমাদের প্রফিট করা সম্ভব। সো আপনাদের জন্য ছোট্ট একটাই শুধু অনুরোধ, সেটা হচ্ছে কথাগুলো যেটা আমি বললাম একটু বোঝার চেষ্টা করবেন, এবং একটুখানি যদি বুঝতে পারেন বা সেই অনুযায়ী যদি আপনারা কাজগুলোকে একটু এগিয়ে নিয়ে যেতে পারেন, আমার মনে হয় না কারো পক্ষে মানে আপনার মানে লস দেওয়া বা করানো সম্ভব।
কেন করানো সম্ভব না? আজকে আপনার ক্যান্ডেলটাতে দেখা যাচ্ছে মাইনাস, কিন্তু আপনি যেইভাবে পদ্ধতি অনুযায়ী যদি আপনি এগোন, তাহলে আপনি অবশ্যই অ্যাভারেজ করার পর 3 মাসের মধ্যে ওখান থেকেই প্রফিটটা চেক করতে পারবেন। কারণ সবটা সময় তো আপনার প্রথমেই মানি ম্যানেজমেন্টের 70% আপনি ইউজ করছেন টাকার, 30% তো আপনার কাছে অলওয়েজ ফ্রি ক্যাশই থাকার কথা যদি আপনি ইনভেস্ট করেন। কিন্তু আমরা ভুলটা করি প্রথমেই, আমরা পোর্টফোলিও ম্যানেজ করার সময় প্রথমেই মানি ম্যানেজমেন্টটাকে সবার লাস্টে রাখি। আমরা ফান্ডামেন্টাল দেখি, টেকনিক্যাল দেখি, মার্কেটের নিউজ দেখি, মার্কেটের সেন্টিমেন্ট ভাইব দেখি, শেয়ারটা খুব ভালো, পুরো 100% টাকা আমরা একটা শেয়ারে ইনভেস্ট করে ফেলি যে শেয়ারে টাকা তো বাড়বেই, বাড়বেই আর বাড়বে, বাড়বেই আর বাড়ছে, দুইটার মধ্যে বেশ খানিকটা পার্থক্য। এই লাইন একটা একটা ছোট্ট একটা চুলের মতো একটা লাইন পার্থক্য, যে কালকে বেড়ে গেছে আর কালকে কমে গেছে, কিন্তু পয়েন্ট হচ্ছে ওই 100% এনসিউরিটি কোনো অ্যানালিসিস কারো পক্ষে দেওয়া সম্ভব না, আপনাকে গ্যারান্টি দেওয়া সম্ভব না যে কালকে বাড়বেই, কালকে কমতেও পারে, এবং যদি কমে তখন আপনি কি করবেন এই প্ল্যানটা আগে ইনভেস্ট করার আগে আপনাকে চিন্তা করে রাখতে হবে। সো যারা চিন্তা করে রেখেছেন তারা তো এখন লাভবান, আর যারা চিন্তা করেননি তারা ফার্দার সামনের দিনের জন্য একটু ভাবে ওয়েট করা। এবং আজকে এই বন্ধের মধ্যে এখন তো আমাদের ঈদের আগে ছুটি হয়ে গেল, আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনারা কমেন্টে নিজেদের যে শেয়ারগুলো নিয়ে আপনারা একটু আটকে আছেন বা আপনাদের একটু অ্যানালাইসিস করলে সুবিধা হয়, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, সেখান থেকে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এখন ছুটি, বেশ খানিকটা সময় পাবো আপনাদের সাথে সময়টা কাটানোর জন্য। কাল পরশু আমি প্রতিদিনই একটা দুটো ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সো আপনাদের যদি একটু উপকারে আসে, আমার সার্থকতা ওখানেই। সো টিল দেন সবার জন্য একই কথা, ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। হতাশা কোনো সলিউশন না, হতাশ হয়ে কোনো লাভ নেই। হতাশাটাকে শক্তিতে রূপান্তর করতে হবে, সেই শক্তিটাকে কাজে দেখাতে হবে, তাহলেই যদি সেখান থেকে দুটো পয়সা বের করা সম্ভব। সো টিল দেন, হ্যাপি ট্রেডিং।